নতুন বাজেট আসলেই সাধারণ মানুষ স্বস্তির আশা করেন। কেউ ভাবেন করের চাপ কমবে, কেউ প্রত্যাশা করেন নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে আসবে। তবে অন্যদিকে অনেকের মধ্যেই নতুন করে শুল্ক ও ভ্যাট আরোপের কারণে পণ্যের দাম বাড়ার আশঙ্কাও তৈরি হয়। এবারও সেই আশঙ্কা আরও জোরালো হয়েছে, কারণ আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেটে আবারও বিভিন্ন পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর পরিকল্পনা নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। অর্থনীতিবিদদের আশঙ্কা, এর প্রভাব শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিতে পারে। মূল্যস্ফীতি এখনো অনেক হাই এবং মোটামুটি গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এটা ঊর্ধ্বমুখী ছিল, মার্চ একটু সামান্য কমেছে, কিন্তু অনেক হাই এখনো। এখন এই পরিস্থিতিতে আপনি বাজেট কত বড় করবেন? বা নর্মালি বাজেট বড় করার একটা দরকার বা প্রেশার আছে বলেই মনে করা হতো বা এখনো হয়, কারণ ওভারঅল বাংলাদেশের অর্থনীতির তুলনায় তার বাজেট সাইজটা কম, 14%, 15% জিডিপি। আমাদের মতো দেশের জন্য 20% জিডিপির বাজেটের সাইজ হওয়া উচিত, 20% অফ জিডিপি। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, চাল, গম, ভোজ্য তেল, আলু, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, চিনি ও চায়ের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যে উৎসে কর বর্তমান 0.5% থেকে বাড়িয়ে সর্বোচ্চ 1% করার চিন্তা করা হচ্ছে আসন্ন বাজেটে। যদিও করের হার তুলনামূলক কম, তবে ব্যবসায়ীরা বলছেন এর প্রভাব সরাসরি বাজার দরে পড়তে পারে। এছাড়া ব্যাটারি চালিত রিক্সা, উচ্চ সিসির মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির ওপর অগ্রিম আয়কর বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। ফলে এসব যানবাহনের দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিজিটাল খাতেও এবার বাড়তে পারে করের চাপ। অনলাইন মার্কেটিং এজেন্টদের কমিশনের ওপর ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% করারও এবার প্রস্তাব রয়েছে। এতে ই কমার্স ও অনলাইন ভিত্তিক ব্যবসায় সেবা মূল্য বেড়ে যাওয়ারও আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে প্লাস্টিক পণ্যে ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে 15% এবং নির্মাণ খাতে 7.5% থেকে 10% করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে প্লাস্টিকজাত পণ্য ও নির্মাণ সামগ্রীর দাম বাড়তে পারে, যার প্রভাব আবাসন খাতেও পড়ার আশঙ্কা রয়েছে। এনবিআর সূত্র মতে, রাজস্ব আয় বাড়িয়ে উন্নয়ন ও অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচিতে অর্থায়ন নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। নতুন অর্থ বছরের বাজেটে এনবিআর এর জন্য প্রায় 6,04,000 কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রায় 3,10,000 কোটি টাকা ভ্যাট এবং 67,000 কোটি টাকা শুল্ক থেকে আদায়ের লক্ষ্য ধরা হয়েছে। তবে অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ আগে থেকেই চাপে রয়েছে। গত কয়েক বছর ধরে খাদ্যপণ্যের উচ্চ মূল্য নিম্ন ও মধ্যবিত্তের জীবনযাত্রা কঠিন করে তুলেছে। এমন পরিস্থিতিতে নতুন করে পরোক্ষ কর বাড়ানো জনগণের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। গত 2 বছরে আপনি দেখেছেন, যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল, নন পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল, ডেভেলপমেন্ট স্পেন্ডিং, উন্নয়ন ব্যয় প্রকল্প, এগুলা একেবারে কমে গেছিল, প্রায় 15 থেকে 20 বছরের মধ্যে লোয়েস্ট। ইনফ্লেশন বাড়লে কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন, এটা মানুষকে একেবারে তার ফ্যামিলি লেভেলে, তার ব্যক্তি লেভেলে এটা হিট করে। তখন ওই উন্নয়নমূলক প্রকল্পটার যে গুরুত্ব বা বেনিফিট, এটা ভুলে গিয়ে সে তার নিজের কষ্টটা মাথায় থাকে, সে তখন সরকারের জন্য একটা জন অসন্তুষ্টি ক্রিয়েট হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের কর ব্যবস্থা এখনো অতিরিক্তভাবে পরোক্ষ করের উপর নির্ভরশীল। এতে গরিব ও মধ্যবিত্ত মানুষ তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত হন। ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মুস্তফা কে মুজেরি এর মতে, দেশের গিনি সহক 2010 সালের 0.458 থেকে বেড়ে 2022 সালে 0.4999 পৌঁছেছে, যা আয় ও সম্পদ বৈষম্য বৃদ্ধিরই ইঙ্গিত দেয়। পরোক্ষ করের বোঝা মূলত নিম্ন আয়ের মানুষের ওপরই বেশি পড়ে, অথচ ধনীরা তুলনামূলক কম চাপ অনুভব করেন। এতে আয় বৈষম্য আরও বাড়ে। এদিকে এনবিআর নতুন অর্থবছর থেকে ভ্যাট ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের পরিকল্পনাও করছে। বর্তমানে দেশে ভ্যাট নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় 8 লাখ হলেও আগামী 4 বছরে তা 1 কোটিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, নীতি ও বাস্তবায়ন ঘাটতি দূর করা গেলে বর্তমানের তুলনায় 3 গুণের বেশি ভ্যাট আদায়ের সুযোগ রয়েছে। তবে কর প্রশাসনের দুর্বলতা, দুর্নীতি ও কর অব্যাহতির সংস্কৃতির কারণে দেশের কর জিডিপি অনুপাত 2011 সালের 9.2% থেকে কমে 2024 সালে 7%-এর নিচে নেমে এসেছে। অন্যদিকে অক্সফাম বাংলাদেশের সহায়তায় প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, দরিদ্র মানুষের আয়ের 12.1% ভ্যাট হিসেবেই ব্যয় হয়, যেখানে ধনীদের ক্ষেত্রে এই হার মাত্র 5.9%। কারণ মোবাইল ফোন, ওষুধ, গ্যাস, বিদ্যুৎ সহ প্রায় সব দৈনন্দিন পণ্য ও সেবার দামেই ভ্যাট যুক্ত থাকে। অর্থনীতিবিদদের মতে রাজস্ব আহরণ বাড়ানো সরকারের জন্য জরুরি হলেও সেটা যেন সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে না দেয়, সেদিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।